আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আজ আমরা রিলেটিভ ক্লজের তৃতীয় ভিডিওতে তৃতীয় আলোচনায় আছি। এখানে আমরা দেখব যে ক্লজগুলো হুজ, হুম এবং ওয়্যার দ্বারা শুরু হয় সেগুলো। তো এখানে আমরা পূর্ববর্তী দুটি আলোচনা যদি দেখে না আসি তাহলে অনেক আলোচনা বুঝতে অসুবিধা হবে। এজন্য যারা এখনো পূর্বের আলোচনা দুটি দেখেননি বা পুরোপুরি ওগুলো বুঝেননি, ওগুলো দেখায় এবং বোঝার পরে অবশ্যই এই ভিডিওতে আসবেন। অন্যথায় আপনাদের সময় এবং চেষ্টা শুধু নষ্টই হবে। তো আসুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন এটা রিলেটিভ ক্লোজের তৃতীয় আলোচনা এবং এখানে মূলত আমরা হুজ, হুম, ওয়্যার সহযোগে যে ক্লোজগুলো তৈরি হবে সেগুলো নিয়ে দেখব। আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে এখানে হুজটা মূলত ব্যক্তির জন্য, হোমটাও ব্যক্তির জন্য এবং ওয়্যারটা হচ্ছে প্লেস বা স্থানের জন্য ব্যবহার হয়ে থাকবে। তো আসুন আমরা প্রথমেই দেখি যে প্রথমে কি দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে হুজ নিয়ে। তো হুজ নিয়ে দেখাতে গিয়ে আমাদেরকে একটা উদাহরণ দিচ্ছেন, একটা সিচুয়েশন আমাদের সামনে নিয়ে এসেছেন যাতে করে আমরা বিষয়টা ভালো করে বুঝি। তো হুজ নিয়ে দেখার জন্য আসুন আমরা আগে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি। তো ওনারা বলছেন যে when we are driving home we saw some people standing by the road. Their car had broken down, so we stopped to help them. যে আমরা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম, দেখলাম যে রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। ছবিতে দেখতে পাচ্ছি যে তাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তারা আসলে এই জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তো আমরা তাদেরকে আমাদের গাড়ি থামিয়ে সহায়তা করলাম, গাড়ি থামালাম, তাদেরকে হেল্প করলাম এবং তারপরে আমরা আমাদের ফিরে গেলাম। এখন এই সিচুয়েশন নিয়ে একটা রিলেটিভ ক্লোজ সহযোগে একটা বাক্য যদি আমরা বানাই, যেটা এখানে দেখা যাচ্ছে যে উই হেল্পড সাম পিপল হুজ কার হ্যাড ব্রোকেন ডাউন। আমরা কিছু মানুষকে সহায়তা করেছি যাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এখানে দেখেন আমরা হুজ ব্যবহার করেছি, হুজ। তো হুজটা কি বলছে? হুজ কার। হুজ কার মানে হচ্ছে এই যে পিপলের কার, যে যাদের গাড়ি। আমরা কিন্তু যাদের গাড়ি নষ্ট হয়েছে তাদেরকে সহায়তা করেছি। এখানে স্পষ্ট করলাম। আমরা বলতে পারতাম উই হেল্প সাম পিপল একটা জিনিস, আর দেয়ার কার হ্যাড ব্রোকেন ডাউন আলাদা আরেকটা বাক্য হতো। দুটা বাক্য না বানিয়ে রিলেটিভ ক্লোজ ব্যবহার করে আমরা একটা বাক্যে বলে ফেললাম যে আমরা কিছু মানুষকে হেল্প করেছি, সহায়তা করেছি যাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে অতিরিক্ত একটা জিনিস বলি, যে আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে বাক্য দুটি কেমন আছে। এখানে দেখা যাচ্ছে প্রথম বাক্যটা পাস্ট সিম্পল এবং দ্বিতীয় বাক্যটা পাস্ট পারফেক্টে আছে। আপনারা জানেন পাস্ট সিম্পল এবং পাস্ট পারফেক্ট একসাথে ব্যবহার হয়, এটা আমরা টেন্স নিয়ে যখন আলোচনা হয়েছিল বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্পষ্ট হয়েছে। আসুন আমরা আর কথা না বাড়িয়ে তার পরবর্তী আলোচনায় চলে যাই। পরবর্তীতে কি বলছেন? উই ইউজ হুজ মোস্টলি ফর পিপল। এই যে এখানে দেখা যাচ্ছে যে মূল আলোচনায় এসে এখানে বলছে উই ইউজ হুজ মোস্টলি ফর পিপল। আমরা হুজ ব্যবহার করি বেশিরভাগ সময় পিপলের জন্য। আমরা জানি যে হুজটা মূলত বেশিরভাগ সময় পিপলের জন্য ব্যবহার হয়। দু একটা আলাদা ক্ষেত্র আছে যেখানে অন্য জায়গায় ব্যবহার হয়, কিন্তু বলতে গেলে 90%, 99% সময় আমরা হুজকে পিপলের জন্য ব্যবহার করি। যেমন উদাহরণ দেখুন, A widow is a woman whose husband is dead. Widow হচ্ছেন এমন একজন মহিলা যার হাজবেন্ড মারা গিয়েছে। I met someone whose brother I went to school with. আমি এমন কিছু মানুষের সাথে আহ, আমার এমন একজন লোকের সাথে দেখা হয়েছে যার ভাইয়ের সাথে আমি স্কুলে গিয়েছিলাম। দুটো বাক্য এখানে দেখা যাচ্ছে। যদি আমরা এভাবে না বলতাম দুইটা আলাদা আলাদা বাক্যে বলা লাগতো। আর আমাদের রিলেটিভ ক্লোজ ব্যবহার করার সুবিধাটা হচ্ছে যে আমরা এক বাক্যে কথাগুলো বলতে পারছি। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল করা দরকার, হু এবং হুজের মধ্যে পার্থক্য আছে। আর এই পার্থক্যটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, বা অনেকেই বুঝতে পারছি, তারপরে এখানে আমাদেরকে আবার ভালো করে দেখাচ্ছেন যে কম্পেয়ার হু অ্যান্ড হুজ। এটা কম্পেয়ার করে দেখতে বলছেন আমাদেরকে। তো প্রথম বাক্যটা যদি দেখি কি বলছেন, আই মেট আ ম্যান হু নোজ ইউ। এখানে হু ব্যবহার করেছেন। আর দ্বিতীয় বাক্য, আই মেট আ ম্যান হুজ সিস্টার নোজ ইউ। এটা দ্বিতীয় বাক্য। দুই বাক্যের মধ্যে পার্থক্যটা কি দেখুন। এখানে প্রথম যে বাক্যটা আছে এখানে হচ্ছে ম্যান, যিনি, যে ব্যক্তির সাথে আমার দেখা হয়েছেন তার, তিনি আপনাকে চেনেন। এটা আমি বলছি যে আই মেট আ ম্যান হু নোজ ইউ। আমি এমন একজন লোকের সাথে দেখা হয়েছে বা দেখা করেছি যিনি আপনাকে চিনেন।
পক্ষান্তরে দ্বিতীয় বাক্য যেটা বলছে সেটা হচ্ছে আমার যার সাথে দেখা হয়েছে সে না বরং তার বোন আপনাকে চিনে। আই মেট আ ম্যান হুজ সিস্টার নোস ইউ। আমার এমন একজন লোকের সাথে দেখা হয়েছে যার বোন আপনাকে চিনে। তাহলে হিজ সিস্টার নোস ইউ, আর আগেরটা আসলে হি হিমসেলফ নোস ইউ। দুইটার মধ্যে পার্থক্যটা এখানেই, হু এবং হুজের মধ্যে পার্থক্য এখানে। আশা করি আপনারা একটু সতর্কতার সাথে এটা দেখার চেষ্টা করবেন যাতে করে হু এবং হুজের মধ্যে কখনো গুলিয়ে না ফেলেন। আসুন তারপরে আমরা দেখি কি বলছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছে যেটা আসলে আমাদের খেয়াল করা জরুরি। সেটা কি বলছে? উই ডু নট কনফিউজ হুজ অ্যান্ড হুজ। উচ্চারণ কিন্তু সেম, হুজ হুজ সেম। দ্য প্রনাউন্সিয়েশন ইজ দ্য সেম বাট হু, এই যে হুজটা মানে অ্যাপোস্ট্রফ সহযোগে যখন হচ্ছে WHO অ্যাপোস্ট্রফ হু এর সাথে অ্যাপোস্ট্রফ ডিএস কন্ট্রাকশন করছি আমরা, তখন সেটা ইজ, হু ইজ এর সংক্ষেপ হতে পারে অথবা হু হ্যাজ এর সংক্ষেপ হতে পারে, তাই না? আমরা জানি যে হু ইজ এর সংক্ষেপ হচ্ছে হুজ, হু হ্যাজ এর সংক্ষেপ বা কন্ট্রাকশন হচ্ছে হুজ। তো নিচে উদাহরণ দেখাচ্ছে। তো উচ্চারণ সেম হলেও বিষয়টা আলাদা। তো আমরা কিভাবে বুঝবো? আমরা বাক্যের কাঠামো দেখে বুঝবো, কথার প্রেক্ষিতে বুঝবো, আকবর যেটা আরবিতে বলে সিয়াক আনসাব। তো সিয়াক সবক দেখে আমরা বুঝবো। তারপরে হচ্ছে আমরা যখন লিখবো তখন তো অবশ্যই আমরা বুঝে লিখবো যে আমরা কোন টেন্সে, কোন অবস্থায়, কোন প্রেক্ষিতে আলোচনা করছি, সেটার উপরে ভিত্তি করে আমরা সহজেই বুঝে ফেলার কথা। এখানে কোনো জটিলতা থাকার কথা না। তারপরেও যাতে কনফিউজড না হন এজন্য এখানে দেখিয়ে দিচ্ছে। তিনটা বাক্য দেখুন তাহলেই বিষয়টা আরো স্পষ্ট হবে। প্রথম বাক্যে কি বলছেন? বলছেন আই হ্যাভ আ ফ্রেন্ড হু ইজ লার্নিং অ্যারাবিক। এখানে দেখেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য হলে হুর পরে ইজ হবে। এখন কন্ট্রাকশন করলে সেম উচ্চারণ হলে, হুজ উচ্চারণ হলেও আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে হু ইজ এর সংক্ষেপ। তো আই হ্যাভ আ ফ্রেন্ড হু ইজ লার্নিং অ্যারাবিক অথবা আই হ্যাভ আ ফ্রেন্ড হুজ লার্নিং অ্যারাবিক, আপনি যেভাবে উচ্চারণ করেন সেম জিনিসই বোঝাবে, সেম জিনিসই বুঝবেন। পরের বাক্যটায় যদি আমরা আসি যে আই হ্যাভ আ ফ্রেন্ড হুজ জাস্ট স্টার্টেড লার্নিং অ্যারাবিক, যেহেতু হ্যাজ জাস্ট স্টার্টেড, জাস্ট আছে, তারপরে পাস্ট পার্টিসিপল পিপি আছে, আমরা অনায়াসেই বুঝতে পারছি যে এখানে হ্যাজ লুকায়িত আছে। এখানে এস দেখা গেলেও এটা আসলে মূলত হ্যাজ। তো হুজ বলতে এখানে হু হ্যাজ। আই হ্যাভ আ ফ্রেন্ড হু হ্যাজ জাস্ট স্টার্টেড লার্নিং অ্যারাবিক। আর শেষে যেটা আছে আমরা এই যে পাঠ মূলত আলোচনা করছি সেটা হচ্ছে আই হ্যাভ আ ফ্রেন্ড হুজ সিস্টার ইজ লার্নিং অ্যারাবিক। এখানে দেখেন হুজ এর পরে সরাসরি একটা নাউন বসে গিয়েছে যে আই হ্যাভ আ ফ্রেন্ড হুজ সিস্টার ইজ লার্নিং অ্যারাবিক। তো স্বাভাবিকভাবে এখানে না আছে কোনো ভার্ব, ভার্ব সহযোগে হয়েছে, না আসলে অন্য কোনো কিছু আছে, এটা অনায়াসেই বুঝতে পারার কথা। তো আপনি অন্যরা যখন কথা বলবে বা আপনি কোনো আলোচনা শুনবেন, বিশেষ করে লিসনিং এ, আশা করি যে কোনো কনফিউজ হবেন না। তারপরেও যদি আপনার ভয় থাকে যে কিছু জায়গায় কনফিউশনে ভুগবেন, তাহলে একটু সতর্কতার সাথে চর্চা করবেন। আপনার পেয়ার বা যার সাথে গ্রুপে, আপনাদের যে ছোট ছোট গ্রুপ করে দেওয়া হয়েছে সেই গ্রুপে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন। নিজেদের মধ্যে যখন কথা বলবেন তখন কোনো জায়গায় না বুঝলে সেটা জিজ্ঞেস করে নেবেন যে হ্যাঁ এটা বুঝছি না, তুমি আসলে কি বলছো, হু ইজ বলছো, হু হ্যাজ বলছো নাকি হুজ বলছো? প্রয়োজনে সেটা স্পষ্ট করে নিবেন। আচ্ছা, আসুন তার পরের আলোচনায় যাই। আমরা দেখলাম হুজ নিয়ে, যে হুজটা কোথায় ব্যবহার হয়, রিলেটিভ ক্লোজে। এখন আসেন হুজের পরে আমরা দেখতে পাচ্ছি হুম। হুম ইজ পসিবল ইনস্টেড অফ হু ওয়েন ইট ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব। হুম কোথায় পসিবল বলছে? হুম সেসব জায়গায় পসিবল যেখানে হুটা অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, যেটা আমরা পূর্ববর্তী পাঠে, পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে কিছু কিছু জায়গায় অবজেক্ট হিসাবে থাকে হুটা, কিছু কিছু জায়গায় সাবজেক্ট হিসাবে থাকে। যেসব জায়গায় অবজেক্ট হিসাবে থাকে সেসব জায়গায় আমাদের বেশ কিছু সুযোগ আছে, যেরকম আমরা সেটা চাইলে ফেলে দিতে পারি, হুটাকে পুরোপুরি ফেলে দিতে পারি, হুর জায়গায় দ্যাট ব্যবহার করতে পারি। তো ওটা ওই বিষয়গুলো, ওই আলোচনাগুলো যদি মনে না থাকে দয়া করে আরেকবার দেখে নিবেন। তো এখানে কি বলছে সেটা আমরা ফোকাস করি যে হুম ইজ পসিবল ইনস্টেড অফ হু ওয়েন ইট ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব। যখন হুটাও অবজেক্ট হিসাবে, যে মূল ভার্বটা থাকবে, প্রিন্সিপাল ভার্বটা থাকবে, সেটার অবজেক্ট হিসাবে ব্যবহার হবে, তখন সেখানে আমরা চাইলে হু এর বদলে হুম ব্যবহার করতে পারি। তবে এখানে একটা কথা আছে, একটু পরে বলছি। উদাহরণটা দেখে নিই আগে। উদাহরণটা কি, যে জর্জ ইজ আ পারসন হুম আই অ্যাডমায়ার ভেরি মাচ। জর্জ এমন একজন মানুষ যার আমি খুব প্রশংসা করি, যার আমি
খুব প্রশংসা করি। জর্জ এমন একটা মানুষ। তো এখানে আমরা হুম ব্যবহার করলাম। হুম ব্যবহার করে তাকে রেফার করলাম, আ পারসনকে রেফার করলাম। তো ইউ ক্যান অলসো ইউজ আ প্রিপোজিশন প্লাস হুম। আপনারা চাইলে যে হুম শব্দটা আছে, হুম প্রোনাউনটা আছে, এখানে তো প্রোনাউনই, রিলেটিভ ক্লোজে আসলে এগুলো হোয়াট, দ্যাট, হুম এগুলো সব প্রোনাউন হিসাবেই ব্যবহার হচ্ছে, কারণ এটা আর একটা নাউনকে আসলে রেফার করছে। তো এখানে হোমের সাথে আপনি প্রিপোজিশন সহযোগে ব্যবহার করতে পারেন, তার আগে বসবে প্রিপোজিশন প্লাস হুম বসবে, যেরকম টু হুম, ফ্রম হুম, উইথ হুম। যেরকম একটা উদাহরণ দেখাচ্ছে যে ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ ফ্রেন্ডস উইথ হুম ইউ ক্যান রিল্যাক্স। যেমন বন্ধু থাকা জরুরি যাদের সাথে তুমি রিল্যাক্স করতে পারো, এরকম বন্ধু থাকা জরুরি, এটা সবার জীবনেই জরুরি। তো এখানে আমরা হুম ব্যবহার করলাম এবং হুমের সাথে তার পূর্বে একটা প্রিপোজিশন ব্যবহার করলাম, হুম, উইথ হুম, যাদের সাথে ইউ ক্যান রিল্যাক্স, তুমি রিল্যাক্স করতে পারো। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বললাম যে একটা পয়েন্ট আছে, সেটা এখানে দেখাচ্ছেন, বলছেন হুম ইজ আ ফর্মাল ওয়ার্ড। হুম হচ্ছে একটা ফর্মাল ওয়ার্ড and we do not often use it in spoken English. We usually prefer to say a person I admire অথবা friends you can relax with, মানে একেবারে সবকিছু ফেলে দিয়ে হুও না এভাবে ফেলে দিয়ে বলি। আর আপনি চাইলে এখানে হু অথবা দ্যাট, এই যে পরে দেখাচ্ছে যে a person who or that I admire a lot অথবা friends who that you can relax with আপনি ব্যবহার করতে পারেন। এখন এখানে ওই পূর্ববর্তী আলোচনায় গতকাল আমি বলেছিলাম যে আমি প্রিফার করি এসব জায়গায় হু এবং দ্যাটকে ফেলে দেয়া, কারণ হচ্ছে এতে করে একটু স্লিম লাগে, ঝামেলা কম লাগে, একটা অতিরিক্ত শব্দ উচ্চারণ করতে হলো না, লিখতে হলো না। এটা আমি প্রিফার করি। আপনারা চাইলে এখানে হুম বা দ্যাট, হু দ্যাট ব্যবহার করতে পারেন। আর যখন ফর্মাল সিচুয়েশন আসবে তখন হুম ব্যবহার করবেন। আর যদি আমার মতো প্রিফার করেন যে না, ঝামেলা মুক্ত রাখবো, লেখাটা ক্লিন রাখবো, আমি বলার সময় অতিরিক্ত একটা শব্দ উচ্চারণ করার বলার ঝামেলায় যাব না, তাহলে এভাবে বলবেন যে আ পারসন আই অ্যাডমায়ার আ লট, এই যে প্রথম বাক্যটা, ঠিক তেমনি ফ্রেন্ডস ইউ ক্যান রিল্যাক্স উইথ। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, এটার মধ্যে একটা আমি ছন্দ খুঁজে পাই, একটা একটা সুন্দর প্রবাহমানতা আছে, ফ্লো আছে। তো আপনারা চাইলে এভাবে বলতে পারেন। আর যদি মনে করেন ওই যে গতকাল যেটা বলেছিলাম যে আপনার মনে হচ্ছে আপনি ভুল করে ফেলবেন কোনো না কোনো জায়গায়, সেক্ষেত্রে হু বা দ্যাট ব্যবহার করতে পারেন। আর শুধুমাত্র ফর্মাল সিচুয়েশনে হুম ব্যবহার করবেন। আমরা ইনফর্মাল সিচুয়েশন মানে স্পোকেন ইংলিশে কথাবার্তায় দৈনন্দিন জীবনে আহ, কি করি না, হুমটাকে এভাবে ব্যবহার করি না। আসুন পরবর্তী আলোচনায় দেখি, এবং খুব সহজ একটা বিষয় এখানে বলছেন, লাস্ট বিষয়। এরপরে আরেকটা জিনিস আছে, কিন্তু আমরা হুম, ওয়ার, হুজ, এটার যে তিনটা আলোচনা, এর শেষ আলোচনাটা আমরা দেখছি। তো ওয়্যারটা কোথায় ব্যবহার করি? আপনারা জানেন যে ওয়্যার প্লেস এর জন্য ব্যবহার হয়, তাই না? দ্য প্লেস কোয়েশ্চেন ওয়ার্ড নিয়ে আমরা আগে যখন দেখেছি। তো এখানে সেটাই বলছেন যে উই ইউজ ওয়্যার ইন আ রিলেটিভ ক্লোজ টু টক অ্যাবাউট আ প্লেস। আমরা ওয়্যারটা প্রোনাউন হিসেবে ব্যবহার করি রিলেটিভ ক্লোজে, যখন আমরা প্লেস সম্পর্কে, এই যে প্লেস সম্পর্কে কথা বলি। যখন প্লেস সম্পর্কে কথা বলবো তখন হচ্ছে তাকে রেফার করার জন্য ওয়্যার ব্যবহার করব। যেরকম I recently went back to the town where I grew up. I recently went back to the town where I grew back. আমি রিসেন্টলি যে টাউনে, যে শহরে বড় হয়েছিলাম, বেড়ে উঠেছিলাম, ছোটবেলায় ছিলাম, সেই টাউনে গিয়েছি। তাহলে এখানে দেখেন দ্য টাউন, এটা হচ্ছে কি একটা প্লেস, এটাকে রেফার করার জন্য আমি ওয়ার ব্যবহার করলাম রিলেটিভ ক্লোজের সাথে। ঠিক তেমনি দ্য রেস্টুরেন্ট ওয়ার উই হ্যাড লাঞ্চ ওয়াজ নিয়ার দ্য এয়ারপোর্ট। এখানে দ্য রেস্টুরেন্টকে রেফার করার জন্য আমরা ওয়ার ব্যবহার করেছি, কারণ দ্য রেস্টুরেন্ট কি একটা প্লেসকে বোঝায়। তো আমরা যে রেস্টুরেন্টটায় লঞ্চ করেছি সেই রেস্টুরেন্টটা হচ্ছে এয়ারপোর্টের কাছে। আই উড লাইক টু লিভ ইন আ প্লেস ওয়ার দেয়ার ইজ প্লেন্টি অফ সানশাইন। আমি এমন একটা জায়গায় থাকতে পছন্দ করি, এমন জায়গায় থাকতে পছন্দ করি, বসবাস করতে পছন্দ করি, যেখানে প্রচুর আহ, কি আপনার সানশাইন আছে, রৌদ্র আছে, আহ, রোদের আলো আছে, খুব সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, যাই হোক। তো এখানে কি করলো, এই যে আ প্লেসকে রেফার করেছে ওয়ার দ্বারা, কারণ আ প্লেস তো একটা প্লেসকে বোঝাচ্ছে, একটা জায়গাকে বোঝাচ্ছে। এরপরে যদি আমরা দেখি সর্বশেষ যে আলোচনাটা করছেন সেটা হচ্ছে যে দ্য ডে, দ্য টাইম, দ্য রিজন, দ্য ইয়ার, দ্য উইক, তারপর হচ্ছে দ্য লাস্ট উইক। এগুলো এগুলো রেফার আমরা যখন করতে চাই, এগুলো সহযোগে যখন আমরা কি করব, বাক্য বানাবো, রিলেটিভ ক্লোজ, বাক্য না সরি, ক্লোজ তো হচ্ছে বাক্যাংশ, বাক্যাংশ বানাবো, রিলেটিভ ক্লোজ বানাবো, তখন কিভাবে বানাবো? আমি সংক্ষেপে বলে রাখছি যে আপনারা চাইলে কি করতে পারেন, ওই যে একটু আগে যে আলোচনা হয়েছে যে দ্যাট সহযোগে দ্যাট ছাড়া, এখানে তো হু ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলো তো ব্যক্তি না,
এগুলো কোনোটাই ব্যক্তি না, ডে ব্যক্তি হয় না, টাইম ব্যক্তি হয় না, রিজন ব্যক্তি হয় না, ইয়ার, উইক কোনোটাই ব্যক্তি হয় না। এজন্য এখানে দ্যাট ব্যবহার করতে পারবেন, আর না চাইলে দ্যাট ব্যবহার নাও করতে পারবেন, যেহেতু সে আপনার অবজেক্টের জায়গায় আছে। অবশ্য অবজেক্টের জায়গায় না, আপনার হচ্ছে অ্যাডভার্বিয়ালের জায়গায়। এখন অ্যাডভার্বিয়াল পুরোটা মিলেও তো অবজেক্ট হতে পারে, তাই না? অ্যাডভার্বিয়াল অফ টাইম অর প্লেস। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে আমরা আর কথা না বাড়াই, অ্যাডভার্বিয়ালের আলোচনা পূর্বে হয়ে গিয়েছে। আচ্ছা, আসেন। উই সেড দ্যাট ডে উই গট ম্যারিড। উই সেড দ্যাট ডে উই গট ম্যারিড, যেদিন আমাদের বিয়ে হয়েছিল। দ্য ইয়ার আই ওয়াজ বর্ন, যেদিন আমার জন্ম হয়েছিল। দ্য লাস্ট টাইম দে মেট, সর্বশেষ যেদিন তাদের দেখা হয়েছিল। যেরকম, আই কান্ট মিট ইউ অন ফ্রাইডে, আমি তোমার সাথে শুক্রবার দেখা করতে পারবো না। কেন পারবো না? দ্যাটস দ্য ডে আই এম গোয়িং অ্যাওয়ে। এই যে এখানে আপনি চাইলে দ্যাট ব্যবহার করতে পারতেন, যে দ্যাটস দ্য ডে আই এম গোয়িং অ্যাওয়ে। খুব সহজে এই জায়গাতে আপনি কি করতে পারতেন, এই যে দ্যাট ব্যবহার করতে পারতেন। কিন্তু ওই যে দরকার নাই, এখানে কেন ঝামেলা ঢুকাবেন? স্লিম থাকলো। ঠিক তেমনি, দ্য লাস্ট টাইম আই সো হার শি লুকড গ্রেট। এই যে ইউ ক্যান অলসো ইউজ দ্যাট, এই কথাটাই যে এখানে বলছে যে আপনারা চাইলে এইসব জায়গায় কি ব্যবহার করতে পারতেন, দ্যাট ব্যবহার করতে পারতেন। যেরকম, দ্য দ্য লাস্ট টাইম দ্যাট আই সো হার, এই যে দ্যাট ব্যবহার করতে পারতেন, এই জায়গাটায় ঢুকতো আর কি। I saw her, she looked great. ঠিক তেমনি, we said the reason I am calling you, the reason she didn't get the job, যে কারণে আমি আপনাকে ফোন করছি, যে কারণে সে চাকরি পায়নি। যেরকম, the reason I am calling you is to ask your advice, যে আমি আপনার পরামর্শ নেওয়ার জন্য ফোন করেছি। আমরা এরকম বলি যে আমরা এই কারণে আপনাকে ফোন করেছি, বড় কারোর সাথে কথা বলতে গেলে। ইউ ক্যান অলসো ইউজ দ্যাট, আপনারা চাইলে এসব জায়গায় ওই পূর্বের মতো, এই অংশটার মতো আর কি, আপনি চাইলে কি করতে পারবেন, দ্যাট ব্যবহার করতে পারবেন, বলতে পারবেন দ্য রিজন দ্যাট আই এম কলিং ইউ, দ্য রিজন ওয়াই আই এম কলিং ইউ। ঠিক আছে? এখানে আবার ওয়াইও ব্যবহার করা যায়। আপনারা জানেন যে রিজনের জন্য আমরা ওয়াই ব্যবহার করতে পারি। তো দ্যাটের জায়গায় এখানে ওয়াইটা কি করা যাচ্ছে, ব্যবহার করা যাচ্ছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আমরা সংক্ষেপে আরেকবার রিক্যাপ করে নেই যে এখানে কি কি আলোচনা করেছি। এখানে আমরা দেখেছি যে রিলেটিভ ক্লোজ যখন আমরা গঠন করব, সেগুলো হুজ, ওয়ার এবং হুজ, হুম, ওয়ার দ্বারা ব্যবহার করতে পারবো। তো হুজটা মূলত ব্যক্তির জন্য ব্যবহার হয়, হুমটাও ব্যক্তির জন্য ব্যবহার হচ্ছে, তবে হুজটা স্বাভাবিকভাবে ব্যক্তির জন্য ব্যবহার হলেও হুজের জায়গায় আপনারা হু ব্যবহার করতে পারবেন না, কারণ হু একটা জিনিসকে বোঝায় আর হুজ আসলে আরেকটা জিনিসকে বোঝাচ্ছে। এর পাশাপাশি আমরা হুম ব্যবহার দেখেছি। হুমটা আমরা দেখেছি যে হু এর বদলে বসে যখন সেটা অবজেক্টের পজিশনে থাকে। তবে হুমটা শুধুমাত্র ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করি আমরা। হুমকে ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করিনি। ইনফর্মাল সিচুয়েশনে আমরা চাইলে হু বা দ্যাট ব্যবহার করতে পারি, এবং কিছু নাও ব্যবহার করতে পারি, যেহেতু এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, সেটাকে পুরোপুরি অমিট করার আমাদের অধিকার বা সুযোগ আছে। তারপরে আমরা দেখেছিলাম ওয়ার। ওয়ারটা হচ্ছে প্লেসকে রেফার করে, সুতরাং আমরা যেখানে রিলেটিভ ক্লোজ ব্যবহার কোনো প্লেসকে নির্দেশ করার জন্য ব্যবহার করব, কোনো একটা প্লেস সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করব, সেখানে আমরা ওয়ার ব্যবহার করব। আর এরপরে আমরা দেখেছিলাম দ্য ডে, দ্য টাইম, দ্য রিজন, দ্য উইক, দ্য লাস্ট ইয়ার, এগুলো কিভাবে আমরা রিলেটিভ ক্লোজে ব্যবহার করব। এখানেও একই কথা চলে এসেছে যে এখানে আমরা কি করতে পারি, দ্যাট ব্যবহার করতে পারি অথবা দ্যাট ছাড়া ব্যবহার করতে পারি। আর শেষে অতিরিক্ত একটা জিনিস এসেছিল যে রিজনের ক্ষেত্রে আমরা দ্যাটের জায়গায় ওয়াইও ব্যবহার করতে পারি, কারণ রিজনস বর্ণনা করার জন্য বা প্রশ্ন করার জন্য বা এটার স্টেটমেন্ট হিসেবে বলার জন্য আমরা ওয়াইটাকে স্বাভাবিক বাক্যেও ব্যবহার করে থাকি, তো রিলেটিভ ক্লোজে কেন নয়। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি এখান থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন বা সন্দেহ, কোনো সংশয়, কোনো কিছু কঠিন মনে হয়, অবশ্যই আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।